বিশ্বজুড়ে চলমান একাধিক যুদ্ধ, ধর্মীয় উত্তেজনা, বর্ণবাদের প্রসারসহ বিভিন্ন কারণে মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ। আর যেসব দেশে এই সমস্যাগুলোর সূচক উপরের দিকে, সেসব দেশকে ঘৃণার চোখে দেখছেন মানুষ। সম্প্রতি ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের গবেষণার উপর ভিত্তি করে মার্কিন সাময়িকী নিউজউইক প্রকাশিত একটি নতুন মানচিত্রে উঠে এসেছে বিশ্বের সবচেয়ে বেশি ঘৃণিত 10টি দেশের নাম। বিশ্বের সবচেয়ে ঘৃণিত দেশের এই তালিকায় উঠে এসেছে প্রতিবেশী দেশ ভারতের নাম। একই সঙ্গে এই তালিকায় রয়েছে চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও কিম জং উনের দেশ উত্তর কোরিয়াও। নিউজউইকের বরাতে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস জানিয়েছে, আন্তর্জাতিক প্রতিবেদন এবং জনমত জরিপের মিশ্রণ থেকে এই র্যাঙ্কিং তৈরি করা হয়েছে। বলা হচ্ছে, জরিপের এই ফল বিশ্বব্যাপী বিভিন্ন সরকার ও তাদের নীতির প্রতি ক্রমবর্ধমান হতাশারই প্রতিফলন। ভারত সম্পর্কে বলা হয়েছে, ক্রমবর্ধমান ধর্মীয় উত্তেজনা, সংখ্যালঘুদের প্রতি আচরণ এবং ইন্টারনেট সেন্সরশিপের কারণে বিশ্বব্যাপী ভারতের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া চলমান সীমান্ত বিরোধ এবং অভ্যন্তরীণ অস্থিরতা আগুনে ঘি ঢালছে। আলোচিত এই তালিকায় 10ম স্থানে রয়েছে ভারত। প্রতিবেদন মতে, চীন প্রায়শই তার কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা, ব্যাপক সেন্সরশিপ এবং বিশ্বব্যাপী দূষণের ভূমিকার জন্য সমালোচিত হয়। হংকং, তাইওয়ান এবং ম্যাকাওয়ের স্বাধীনতা দিতে অস্বীকৃতি এবং উইঘুর মুসলিম জনগোষ্ঠীর প্রতি দেশটির আচরণ বিশ্বব্যাপী অবিশ্বাসকে আরও গভীর করেছে। এই তালিকায় একদম শীর্ষেই রয়েছে চীন। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। চতুর্থ অবস্থানে আছে উত্তর কোরিয়া। আর গাজায় গণহত্যা চালানো ইসরায়েল আছে এ তালিকায় 5ম স্থানে। এছাড়াও ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম অবস্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তান, ইরান ও ইরাক। নবম ও 10ম স্থানে জায়গা পেয়েছে পর্যায়ক্রমে সিরিয়া এবং ভারত। এই র্যাঙ্কিংয়ে শুধু সরকারের নীতিমালার প্রতিফলন নয়, এটি দেখায় একটি দেশের আচরণ, মূল্যবোধ এবং সংকট মোকাবেলার ধরন তাদের বৈশ্বিক ভাবমূর্তিকে কিভাবে গড়ে তোলে। যখন বিশ্বজুড়ে শান্তি আলোচনা চলছে, তখন নানা যুদ্ধ, অর্থনৈতিক অনিশ্চয়তা ও সাংস্কৃতিক দ্বন্দ্ব মানুষকে আরও বেশি সমালোচক করে তুলছে। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ বলছে, কাউকে ঘৃণা করা সাধারণত একক কোনো কারণে হয় না। একটি দেশের সামরিক কর্মকাণ্ড থেকে শুরু করে তার পপ সংস্কৃতি, এমনকি বিদেশে তার পর্যটকদের আচরণও সে দেশের ভাবমূর্তিকে প্রভাবিত করে। বিশ্ব যতই একে অপরের সঙ্গে যুক্ত হচ্ছে, পারস্পরিক বিচারও ততই বেড়েই চলছে। ইরান আর পারমাণবিক বোমার দখল থেকে খুব বেশি দূরে নেই, এমনই সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘের পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষক সংস্থা IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি। ফরাসি সংবাদ মাধ্যম লে মন্ডেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই চাঞ্চল্যকর মন্তব্য করেন। স্থানীয় সময় বুধবার ইরান সফরে যাওয়ার কয়েক ঘন্টা আগে দেওয়া এই সাক্ষাৎকারে গ্রোসি বলেন, ইরান এখনও সম্পূর্ণভাবে পারমাণবিক অস্ত্রের মালিক নয়, কিন্তু তারা খুব দ্রুত সে ক্ষমতার দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছে। এটি এখন সবাইকে মানতেই হবে। পারমাণবিক অস্ত্র নির্মাণকে ধাঁধার টুকরো জোড়ার সঙ্গে তুলনা করে IAEA এর প্রধান বলেন, ইরানের কাছে ইতিমধ্যেই সে প্রযুক্তি ও উপাদান রয়েছে যা পারমাণবিক অস্ত্র তৈরিতে প্রয়োজন। তারা চাইলে যে কোনো সময় সেগুলো একত্রিত করতে সক্ষম। এই সফরে গ্রোসি তেহরানে ইরানের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন বলে জানা গেছে। বিশ্বব্যাপী উদ্বেগের মধ্যে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। 2015 সালে স্বাক্ষরিত ঐতিহাসিক পারমাণবিক চুক্তি অনুযায়ী ইরান তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত রাখার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু 2018 সালে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে সেই চুক্তি থেকে সরিয়ে নেওয়ার পর থেকে আবারও ইরানের কার্যক্রম নিয়ে উদ্বেগ বাড়তে থাকে। চুক্তি ভঙ্গের পর যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর থেকে তেহরান ধীরে ধীরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়াতে থাকে। এতে ইরান কতটা এগিয়েছে তা নিয়ে এখন বিশ্বের অনেক দেশ উৎকণ্ঠিত। 2019 সাল থেকে IAEA এর নেতৃত্বে রয়েছেন গ্রোসি। তিনি আশা প্রকাশ করে বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে যে কোনো ধরনের নতুন কূটনৈতিক প্রচেষ্টায় অন্তর্ভুক্ত হবে IAEA। এই সংকটের দীর্ঘমেয়াদী সমাধানের জন্য আস্থা ও যাচাই বাছাই অপরিহার্য স্তম্ভ বলেও মনে করেছেন তিনি।
ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপ ও তীব্র উত্তেজনার মাঝে এসব কথা বলেছেন রাফায়েল গ্রোসি। তিনি ইরানের পারমাণবিক কর্মসূচির বর্তমান আলোচনা থেকে ইউরোপকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে বলেও স্বীকার করেছেন। তিনি বলেছেন, 2015 সালের বহুল আলোচিত পারমাণবিক চুক্তির কাঠামো বর্তমানে আর বিদ্যমান নেই। বিশ্লেষকদের মতে, ইরান যদি সত্যিই পারমাণবিক বোমা নির্মাণের দিকে এগিয়ে যায়, তাহলে মধ্যপ্রাচ্যে একটি নতুন অস্ত্র প্রতিযোগিতা শুরু হতে পারে, যার পরিণতি হতে পারে ভয়াবহ। এই মুহূর্তে গোটা বিশ্বের নজর রয়েছে গ্রোসির তেহরান সফরের দিকে। এই সফর কি ইরানকে থামাতে পারবে, নাকি বিশ্ব আরও একটি পরমাণু শক্তির আবির্ভাবের মুখোমুখি হতে যাচ্ছে? মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশের সঙ্গে সুসম্পর্ক রেখেছে রাশিয়া। এই দেশগুলোর মধ্যে ইরান, লেবানন, ফিলিস্তিন কর্তৃপক্ষ ও হামাস অন্যতম। প্রতিদ্বন্দ্বী পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো মস্কো হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবেও বিবেচনা করে না। এবার গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে বন্দী রুশ জিম্মি আলেকজান্ডার ট্রুফানোভকে মুক্তি দেওয়ার জন্য হামাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পুতিন। বুধবার 16 এপ্রিল তিনি এই প্রতিশ্রুতি দেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু। ওই প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি হামাসের বন্দিদশা থেকে মুক্তি পাওয়া রুশ নাগরিক আলেকজান্ডার ট্রুফানোভ এবং তার পরিবারের সঙ্গে ক্রেমলিনে সাক্ষাৎ করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় তিনি ট্রুফানোভের মুক্তির জন্য ফিলিস্তিনি জনগণের সঙ্গে রাশিয়ার দীর্ঘস্থায়ী সম্পর্কের কৃতিত্ব দেন। ভ্লাদিমির পুতিন বলেন, অবশ্যই আমরা এই ধরনের সাফল্য বারবার পুনরাবৃত্তির জন্য যথাসাধ্য চেষ্টা করব, যাতে এখনও এইরকমই কষ্টভোগকারী সকলেই তাদের স্বাধীনতা ফিরে পায়। রুশ প্রেসিডেন্ট আরও বলেন, আমি মনে করি আমাদের আবেদন শোনার জন্য এবং এই মানবিক কাজটি করার জন্য হামাসের রাজনৈতিক নেতৃত্বের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। তিনি ট্রুফানোভের উদ্দেশ্যে বলেন, আপনাকে মুক্তি দেওয়া হয়েছে, আমি আপনাকে এর জন্য অভিনন্দন জানাতে চাই। ইসরায়েলে দেওয়া 6 সপ্তাহের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। এই প্রস্তাবের আওতায় হামাসকে অস্ত্র সমর্পণের আহ্বান জানানো হয়েছিল। যুদ্ধবিরতির আলোচনায় সম্পৃক্ত একজন ফিলিস্তিনি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে হামাসের প্রস্তাব প্রত্যাখ্যানের কথা জানান। তিনি বলেন, হামাসের মূল চাওয়া হলো চূড়ান্তভাবে যুদ্ধ বন্ধ করা এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা। কিন্তু ওই প্রস্তাবে এ বিষয়ে কোনো প্রতিশ্রুতি ছিল না, বরং হামাসের হাতে থাকা জীবিত জিম্মিদের অর্ধেককে মুক্তি দেওয়ার শর্ত জুড়ে দেওয়া হয়েছে। প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথ ছিলেন বিশ্বের সবচেয়ে পরিচিত ও সম্মানিত রাষ্ট্রনায়কদের একজন। 70 বছরের শাসনকালে তিনি 120টিরও বেশি দেশ সফর করেছেন। কিন্তু এই দীর্ঘ রাজত্বেও তিনি কখনো পা রাখেননি ইসরায়েলে। শুধু তাই নয়, রানীর শাসনকালে ইসরায়েলি কর্মকর্তারা ব্রিটিশ রাজপ্রাসাদ বাকিংহ্যাম প্যালেসে প্রবেশের সুযোগও পাননি। ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট রিউভেন রিভলিন নিজেই একথা স্বীকার করেছেন। বেশ কয়েক মাস আগে লন্ডনে হাইফা টেকনিয়ন ইনস্টিটিউটের একটি অনুষ্ঠানে তিনি বলেছিলেন, প্রয়াত রানী মনে করতেন প্রত্যেক ইসরায়েলি একজন সন্ত্রাসী নয়তো সন্ত্রাসীর সন্তান। শুধু তাই নয়, তিনি বাকিংহাম প্যালেসে কোনো ইসরায়েলি কর্মকর্তাকে ঢুকতেও দিতেন না। ইসরায়েলের সাবেক এই প্রেসিডেন্ট আরও বলেছিলেন, রানী এলিজাবেথ ও আমাদের মধ্যে সম্পর্ক কিছুটা জটিল ছিল। রিভলিন ইসরায়েলের 10ম প্রেসিডেন্ট ছিলেন। 2014 সাল থেকে 2021 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি। অন্যদিকে রানী দ্বিতীয় এলিজাবেথ 2022 সালে মারা যান। সাবেক এই ইসরায়েলি প্রেসিডেন্ট বলেন, রানী এলিজাবেথ আন্তর্জাতিক কোনো অনুষ্ঠান ছাড়া বাকিংহ্যাম প্যালেসের ভেতরে কোনো ইসরায়েলি কর্মকর্তাকে ঢুকতে দিতেন না। মাঝে মধ্যে মনে করা হতো রানী এলিজাবেথের সঙ্গে ইসরায়েলের সম্পর্কের টানাপোড়েন ছিল। রানীর মৃত্যুর পর প্রভাবশালী কনজারভেটিভ ফ্রেন্ডস অব ইসরায়েল গ্রুপের অনারারি প্রেসিডেন্ট স্টুয়ার্ট পলক দাবি করেছিলেন, রাজপরিবারের সদস্যদের ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। রানী এলিজাবেথের ইসরায়েল সফর না করা নিয়ে 2012 সালে লিখেছিলেন দেশটির প্রভাবশালী সংবাদপত্র হারেটসের সাবেক এডিটর ইন চিফ ডেভিড লান্দাও। তিনি লিখেছিলেন,
যদি তিনি ইহুদি রাষ্ট্র সফর করতে চাইতেন অথবা তার পরিবারের ঘনিষ্ঠ কেউ সেখানে যেতে চাইতেন, তাহলে তিনি জোর করে তা করতে পারতেন এবং নিজের ইচ্ছে পূরণ করতে পারতেন। কারো কারো ধারণা, ইসরায়েলের স্বাধীনতা ঘোষণার আগে 1940-এর দশকে ফিলিস্তিনে যুক্তরাজ্যের ম্যান্ডেটের বিরুদ্ধে ইহুদিবাদী সশস্ত্র গোষ্ঠীগুলোর সহিংস বিদ্রোহের কারণে ইসরায়েলের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করতেন রানী এলিজাবেথ। 1984 সালে জর্ডান সফর করেন রানী এলিজাবেথ। এ সময় ইসরায়েলি যুদ্ধবিমান দখলকৃত পশ্চিম তীরের আকাশে উড়ে যেতে দেখে কতটা ভীতিকর ছিলেন তা নিয়ে কথা বলেছিলেন তিনি। এত কিছু সত্ত্বেও রানীর জনপরিসরে ইসরায়েল বিষয়ে কোনো সরাসরি মন্তব্য খুব বেশি পাওয়া যায় না, তবে পর্দার আড়ালে তার এই কঠোর অবস্থান আজও আলোচনায় উঠে আসে, বিশেষ করে যখন কোনো ব্রিটিশ রাজনৈতিক ব্যক্তি ইসরায়েলি প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন বা কূটনৈতিক সম্পর্ক জোরদার করার পদক্ষেপ নেন। 2023 সালের অক্টোবর থেকে দখলদার ইসরায়েলের নৃশংস আগ্রাসনে গাজায় 51,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। গত 18 মার্চ ইসরায়েল আবার গাজায় হামলা শুরু করে, যার ফলে জানুয়ারির 19 তারিখে হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের চুক্তি ভেঙে পড়ে। এবার দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস জানিয়েছেন, গাজা, লেবানন এবং সিরিয়ার কথিত নিরাপত্তা অঞ্চলে অনির্দিষ্টকালের জন্য তাদের সেনা মোতায়েন থাকবে। তার এ ঘোষণার কারণে হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তির আলোচনা আরও কঠিন হয়ে যেতে পারে। গত মাসে চুক্তি লঙ্ঘন করে গাজায় ফের তীব্র হামলা শুরু করে ইসরায়েল। এরপর গাজার বিস্তৃত অঞ্চল দখল করে নেয় ইসরায়েলি সেনারা। এছাড়া গত বছর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে চুক্তির অংশ হিসেবে লেবানন থেকে ইসরায়েলি সেনাদের সরে যাওয়ার কথা থাকলেও দখলদার ইসরায়েল তাদের সেনাদের প্রত্যাহার করে নিতে অস্বীকৃতি জানিয়েছে। এর সঙ্গে গত বছরের ডিসেম্বরে সিরিয়ার সাবেক স্বৈরাচার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার গোলান মালভূমির আরও বড় একটি অংশ দখল করে নেয় ইসরায়েলি সেনারা। বুধবার 16 এপ্রিল এক বিবৃতিতে ইসরায়েলি এ প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, অতীতের মতো ইসরায়েলি সেনারা যেসব অঞ্চল পরিষ্কার অথবা দখল করেছে সেসব অঞ্চল থেকে সরে যাচ্ছে না। সেনাবাহিনী গাজা একই সঙ্গে লেবানন এবং সিরিয়ার এসব নিরাপত্তা অঞ্চলে, যেগুলো ইসরায়েল এবং শত্রুদের অঞ্চল থেকে ইসরায়েলি কমিউনিটিকে ভাগ করেছে, সেখানে অস্থায়ী বা স্থায়ীভাবে থাকবে। ফিলিস্তিন এবং তাদের প্রতিবেশী দেশগুলো ইসরায়েলি সেনাদের তাদের ভূমিতে অবস্থানকে সামরিক দখলদারিত্ব হিসেবে বিবেচনা করে, যা আন্তর্জাতিক আইনে অবৈধ। হামাস জানিয়েছে, যতক্ষণ ইসরায়েলি সেনারা গাজা থেকে পুরোপুরি সরে না যাবে এবং স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি না হবে, ততক্ষণ পর্যন্ত কোনো জিম্মিকে তারা মুক্তি দেবে না। প্রতিরক্ষা মন্ত্রীর এমন বিবৃতির পর ইসরায়েলি জিম্মিদের পরিবার একটি বিবৃতি দিয়েছে। এতে তারা বলেছেন, সরকার কথা দিয়েছিল জিম্মিরা সবার আগে মুক্তি পাবে, কিন্তু জিম্মিদের আগে ইসরায়েল এখন ভূমি দখলকে প্রাধান্য দিচ্ছে। এই সমস্যার একমাত্র সমাধান হলো চুক্তির মাধ্যমে সব জিম্মিকে একসঙ্গে মুক্ত করে আনা, যদি এটি স্থায়ীভাবে যুদ্ধবন্ধের মাধ্যমেও হয়। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড স্থায়ীভাবে দখলের বিষয়ে ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে জার্মানি। মূলত ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস গাজার তথাকথিত নিরাপত্তা অঞ্চলে অনির্দিষ্টকালের জন্য অবস্থান করার কথা বলার পর জার্মানি ইসরায়েলকে সতর্ক করে দিল। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। বার্তা সংস্থাটি বলছে, গাজা নিয়ে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটসের সাম্প্রতিক ঘোষণার পর জার্মানি সরাসরি হুঁশিয়ারি দিয়েছে যে তারা গাজার স্থায়ী দখল মেনে নেবে না। বুধবার বার্লিনে এক প্রেস ব্রিফিংয়ে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ক্রিশ্চিয়ান ওয়াগনার বলেন, গাজা ফিলিস্তিনিদের অঞ্চল এবং জার্মান সরকার গাজার স্থায়ী দখল ও ফিলিস্তিনিদের স্থায়ীভাবে সেখান থেকে বিতরণের কৌশলকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে। তিনি আরও বলেন, জার্মান পররাষ্ট্রমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হল মধ্যপ্রাচ্যে আলোচনার মাধ্যমে দ্বিরাষ্ট্র সমাধানে পৌঁছানো, যাতে ফিলিস্তিন ও ইসরায়েলিরা পৃথক দুটি রাষ্ট্রে শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করতে পারে।